সুপ্রভাত বন্ধুরা, আমি অনির্বাণ চক্রবর্তী আবার চলে এসেছি আপনাদেরকে নিয়ে একদম হাওড়া ব্রিজের ওপরে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো হাওড়া ব্রিজ আর হাওড়া স্টেশন, তার সাথে দেখাবো বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি। আপনারা সবাই হাওড়া ব্রিজ আর হাওড়া স্টেশন তো 1000 বার জীবনে এখনো পর্যন্ত নিশ্চয়ই দেখেছেন, কিন্তু হাওড়া ব্রিজ আর হাওড়া স্টেশনের গল্প আজকে আপনাদের আমি শোনাবো। হাওড়া বলতে গেলে শুধু যে হাওড়া আর হাওড়া ব্রিজ তা নয়, হাওড়ার আছে এই যে মল্লিক ঘাট ফুলের মার্কেট, সেটাও হচ্ছে শুধুমাত্র কলকাতা নয়, এই ভারতবর্ষর বাইরেও এই এশিয়ার মধ্যে সব থেকে বড় ফুলের মার্কেট। এই যে দেখতে পাচ্ছেন নানা রকম ফুল হাওড়া ব্রিজের ওঠার মুখেই বসে গেছে। আর এই নিচে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মল্লিক ঘাট ফুলের মার্কেট। তো এই হাওড়ার মল্লিক ঘাট ফুলের মার্কেটে হাজার হাজার ফুলের স্টল, হাজার হাজার পাইকারি লোকেরা আসে এখানে ফুল বিক্রি করতে। দেখুন চারিদিকে ফুল। সব গাঁদা থেকে চাপা থেকে কি ফুল কিনবেন, রজনীগন্ধা, হাজার হাজার ফুল, সব ফুল বিক্রি করছে। এখানে এতটাই ভিড় যে এই ভোরবেলা 5টার সময়তেও কিন্তু আপনি ভালো করে হাঁটতে পারবেন না। দেখছেন চারিদিকে কত ফুল নেবেন। এশিয়ার সব থেকে বড় ফুলের বাজার, চারিদিকে ফুল। আরে খুব একটা ছোট মার্কেট নয়, কিন্তু মোটামুটি 1/2 কিলোমিটার এর লম্বা আর প্রায় 200 মিটারের চওড়া। তো বিশাল মার্কেট। কাকা এগুলো কোথা থেকে আনো? এই জিনিস কোথা থেকে আনো? কোলাঘাট থেকে আনো। তো তুমি কি নিজে চাষ করো? কেনা? দেখছেন আচ্ছা, কোলাঘাট থেকে এই সমস্ত রজনীগন্ধা আনা, কিনে চাষ করেন না নিজে, কিন্তু চাষিদের কাছ থেকে কিনে মালা গেঁথে আনে। এরকম অনেকেই বসেছে যারা মালা গেঁথে ফুল মালা তৈরি করে এই মল্লিক ঘাট মার্কেটে এসে বিক্রি করেন। ঘাট ফুল মার্কেট থেকে যেই সোজা ওপরে উঠবো সেই এই হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ দিয়ে রোজ চলে হাজার হাজার মানুষ, হাজার হাজার মুটেরা তাদের জিনিসপত্র বয়ে নিয়ে এই রকম করে দৌড়তে দৌড়তে নিজেদের গন্তব্যে পৌঁছয়। আর কত মানুষ, সবাই তাদের নিজেদের স্বপ্ন নিয়ে দৌড়চ্ছে। আর ঠিক তার পাশে বইছে এই যে গঙ্গা। এখনো ভোরের আলো হয়তো ফোটেনি, কিন্তু গঙ্গা তার নিজের প্রবাহ, সে ভোর হোক কি সকাল হোক কি দুপুর হোক কি রাত হোক, সব সময়তেই বয়ে চলছে। এই যে গঙ্গা, এই গঙ্গারও গল্প আছে। প্রতিটা মানুষের যেমন গল্প আছে, প্রতিটা জিনিসের গল্প আছে, প্রতিটা নদীর গল্প আছে। তো এই যে গঙ্গা, এই গঙ্গার যে অস্তিত্ব সেটা এসেছে দুটো নদীর থেকে। একটির নাম হচ্ছে ভাগীরথী, একটি হচ্ছে অলকনন্দা। তো ভাগীরথীর কথা আপনারা সবাই জানেন। ভাগীরথী আমাদের হিন্দু ধর্মের প্রতিটা যে গ্রন্থ, যেমন রামায়ণ হোক, মহাভারত হোক বা পুরাণে হোক, সব জায়গাতেই তার উল্লেখ আছে। তো এই ভাগীরথীকে আমাদের রাজা ভগীরথ তাকে পথ নির্দেশ করে নিয়ে এসেছিলেন, তাই এর নাম ভাগীরথী। রাজা ভগীরথের গল্প আমরা ছোটবেলাতে আমাদের দিদা বা ঠাকুমার কাছ থেকে সবাই শুনেছি, যে রাজা সাগর একবার অশ্বমেধ যজ্ঞ করছিলেন এবং তার ঘোড়াকে ইন্দ্রদেব চুরি করে নেয়। সেই ঘোড়া অবশেষে কপিল মুনির আশ্রমে পাওয়া যায় এবং কপিল মুনির আশ্রম থেকে সে ঘোড়া উদ্ধার করার জন্য রাজা সাগর
তার 60,000 ছেলেকে সেখানে পাঠায়। তো সেই 60,000 ছেলে যখন কপিলমুনির আশ্রমে পৌঁছে, উনি যখন ধ্যানের অবস্থায় ছিলেন, তখন তাকে ধ্যান থেকে জাগিয়ে ঘোড়া কেন নিয়েছে জিজ্ঞেস করায় কপিলমুনি ক্ষুব্ধ হয়ে সেই 60,000 ছেলেকে তার তৃতীয় নয়নের আগুন দিয়ে ভস্ম করে দেন, এরকমই কথায় আছে। তো তাকে বাঁচাবার জন্য সম্রাট সাগর তার নাতি আয়ুষ্মানকে পাঠায় জানার জন্য কপিলমুনির আশ্রমে যে কি করে তাদের আত্মার মুক্তি দেওয়া যেতে পারে। তখন কপিলমুনি বলেন এর একমাত্র রাস্তা হচ্ছে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসা। তো পৃথিবীতে গঙ্গাকে আনতে গেলে ব্রহ্মা এবং শিব এই দুজনকেই যজ্ঞ করে পুজো করে তাদের আশীর্বাদ গ্রহণ করতে হতো, কারণ গঙ্গা ব্রহ্মার যে জগৎ, সেই জগৎকে চারিদিক থেকে ঘিরে আছে গঙ্গা, এবং সেই গঙ্গার যে স্রোত, সেই স্রোত যদি পৃথিবীতে আসে তাহলে সেই পৃথিবীর মধ্যে প্রচুর ধ্বংস হবে। তো সেই ধ্বংসকে আটকাবার জন্য তার স্রোতকে কমানোর দরকার ছিল। তাই গঙ্গা যখন পৃথিবীতে আসবে তাকে ধারণ করতে হবে মহাদেবের জটার মধ্যে, তাই এই দুজনের আশীর্বাদ ছিল প্রয়োজন। তো কপিল মুনির নাতি এই সকল কথা শুনে বাড়ি ফেরে, কিন্তু সে নিজে এই কাজটি করতে পারে না, তাকে আরও 2 জেনারেশন ওয়েট করতে হয়। তো অংশুমানের যে সাগর মহারাজের নাতি অংশুমানের আবার নাতি সে হচ্ছে ভগীরথ। তো এই ভগীরথ আলটিমেটলি যান এই ভগবান শিব এবং ব্রহ্মার পূজা করতে, তাদের তপস্যা করেন এবং সেখান থেকে তাদের আশীর্বাদ ধন্য হয়ে গঙ্গাকে নিয়ে আসেন পৃথিবীতে। এই হচ্ছে ভগীরথী গঙ্গার একটাই অঙ্গ, আর একটা অঙ্গ হচ্ছে অলোকনন্দা। এই দুটো মিলে হচ্ছে গঙ্গা। তো অলোকনন্দা উত্তরাখণ্ডে যে ভগীরথ গ্লেসিয়ার আছে, ভগীরথ খড়গ গ্লেসিয়ার নাম, আর একটা গ্লেসিয়ার আছে শতপন্থ। এই দুটো গ্লেসিয়ারের নিচ থেকে অলোকনন্দা তৈরি হয়েছে। অলোকনন্দা মানাগ্রাম থেকে কিছুটা এগিয়ে সরস্বতী নদীর সাথে মিশেছে, আবার কিছুটা এগিয়ে বিষ্ণুপ্রয়াগে ধৌলিগঙ্গার সাথে মিশেছে। এইভাবে নানা রকম ছোট ছোট নদীর সাথে, যেমন নন্দিকিনী নদীর সাথে মিশেছে নন্দপ্রয়াগে, কর্ণপ্রয়াগে মিশেছে মন্দাকিনীর সাথে। এইভাবে নানা রকম ছোট ছোট নদীর সাথে মিশতে মিশতে অলোকনন্দা বড় হতে থেকেছে, এবং অবশেষে অলোকনন্দা দেবপ্রয়াগে এসে ভগীরথী নদীর সাথে মিশে এই গঙ্গা তৈরি করেছে। কখনো যদি আপনার সুযোগ হয় এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে গঙ্গার পাশ দিয়ে হাঁটার, একবার হেঁটে দেখবেন কত সুন্দর লাগে, তাও বিশেষ করে ভোরবেলায়। আর যখন হাঁটবেন তখন আপনার নিশ্চয়ই মনে পড়ে যাবে আদি শঙ্করাচার্যের লেখা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে বা শ্রী গঙ্গা শ্রুতম। সেখানে উনি লিখেছেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী ব্যাসিনী বিমলে মম মতিরাতং তব পদ্ম কমলে ভগীরথী সুখদায়িনী মাতস্তব জল মহিমা নিগমে খ্যাত নাহং জানে তব মহিমানং রাতি কৃপময়ী মামক জ্ঞানম। এরকম অনেকটা লেখা। এটা হয়তো সংস্কৃত, কিন্তু এর বাংলা অনুবাদ যদি আমরা করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, হে দেবী ভগবতী গঙ্গা, দেবগণের দেবী, তুমি তোমার তরল রূপের বা দয়াময়ী রূপের তরঙ্গ দ্বারা 3 জগৎকে মুক্তি দাও। শঙ্করের মস্তিষ্কে অবস্থিত তুমি, আমার ভক্তি তোমার পদ্মচরণে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকুক। হে ভবতারিণী মা, তুমি সকলকে আনন্দে দাও, এবং শাস্ত্রেও তোমার মহিমা প্রশংসিত হয়েছে।
আমি তোমার মহিমা পুরোপুরি জানি না, কিন্তু আমার অজ্ঞতা সত্ত্বেও হে করুণাময়ী মা আমায় রক্ষা করুন। তো এই যে হাওড়া ব্রিজ দেখছেন, এই হাওড়া ব্রিজ তৈরি করার জন্য একটা কমিটি তৈরি হয় 1855 থেকে 56-র মধ্যে। সেই কমিটিকে পরে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের আন্ডারে আনা হয় 1870 সালে। পরে একটা কন্ট্রাক্ট সাইন করা হয় স্যার ব্র্যাডফোর্ড লেজলির সাথে, যার দরুন একটা পুন্টুন ব্রিজ তৈরি করা হয়। এই পুন্টুন ব্রিজ কি বলুন তো? পুন্টুন ব্রিজ হচ্ছে নৌকোর ওপরে ভর দেওয়া একখানি ব্রিজ। সেই পুন্টুন ব্রিজে ডিফারেন্ট পার্টগুলো ইংল্যান্ডে তৈরি করে আনা হয় এবং আলটিমেটলি কলকাতাতে এসে সেগুলো একসাথে জুড়ে এই ব্রিজটা বানানো হয়। কিন্তু সেই ব্রিজটি 1874 সালে এক ভয়ঙ্কর সাইক্লোনে অনেকটি নষ্ট হয়ে যায়। তো তারপর 1906 সালে পোর্ট কমিশনকে আবার অ্যাপয়েন্ট করা হয় এবং একটা সাসপেনশন ব্রিজ ডিজাইন করার কথা চিন্তা ভাবনা করা হয়। সেই সাসপেনশন ব্রিজটা কলকাতারই অবস্থিত এক কোম্পানি ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানিকে অর্ডার দেওয়া হয়। 1935 সালে সেই ব্রিজের কনস্ট্রাকশন শুরু হয়। 26,000 টন স্টিল লেগেছিল এই ব্রিজকে কনস্ট্রাক্ট করতে, যার মধ্যে মাত্র 3,000 টন যে স্টিল সেটা ইংল্যান্ড থেকে এসেছিল, বাকি 23,000 টন স্টিল দিয়েছিল আমাদেরই টাটা স্টিল। এই ব্রিজটি যখন তৈরি হয় 1943 সালে, তখন পৃথিবীর তৃতীয় সবথেকে লম্বা ক্যান্টিলিভার ব্রিজ ছিল, কিন্তু আজকে এটা হয়ে গেছে পৃথিবীর ষষ্ঠ সবথেকে লম্বা ক্যান্টিলিভার ব্রিজ। তো এইটা হচ্ছে সেই হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশন পেছন দিকে আমাদের যেটা দেখতে পাচ্ছেন, অরিজিনালি ট্রেন যাওয়া শুরু হয়েছিল 1853 সালে, লোকোমোটিভ প্রথম চলে। তারপরে 1854 সালে মানুষ যাতায়াত শুরু করে প্রথম ট্রেনের কামরায় চড়ে। 600 যাত্রী নিয়ে 15ই আগস্ট 1854 সালে এই স্টেশনের শুরু। এই হচ্ছে আপনাদের সকলের পরিচিত হাওড়া স্টেশন। সবাই আপনারা হয়তো জীবনে প্রচুর বার এই স্টেশন দিয়ে এসেছেন, তাই আপনাদের এই জায়গাটা খুবই চেনা লাগবে, আপনারা রিলেট করতে পারবেন এই জায়গার সাথে। নতুন কিছুই নয়, কিন্তু জানেন তো ক্যামেরায় দেখা আর নিজের চোখে দেখা দুটোই একটু আলাদা ধরনের অভিজ্ঞতা, তাই হয়তো আপনাদের অনেকে দেখতে ভালোও লাগতে পারে। হাওড়া স্টেশনের ভেতরে এখন অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে জানেন। এই যে আমাদের সামনে যেমন আছে জন আহার, এই যে পেছন দিকে আমাদের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জন আহার আর ফুড প্লাজা। তো এই জন আহার আর ফুড প্লাজাতে কিন্তু খাবার মোটামুটি আপনার কোয়ালিটি ঠিকঠাক আছে। 15 টাকাতেও আপনি লুচি আর তরকারি পেতে পারেন এখানে। হাওড়াতে ঢুকলেই লোকে হাওড়া মেট্রোর রাস্তা খুঁজতে চেষ্টা করে। তো এইখানে দেখুন, এই যে দেওয়া আছে হাওড়া মেট্রো স্টেশনে যাওয়ার জন্যে বা প্ল্যাটফর্ম নাম্বার 17 থেকে 23 যাওয়ার জন্য যে রাস্তা পরিষ্কার দেখানো আছে। সামনেই একেবারে হাওড়া স্টেশনের ঠিক পাশে দেখুন একখানা গেট হচ্ছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি এই গেটটা। এই যে টুয়ার্ডস হাওড়া মেট্রো। হাওড়া স্টেশনের ঠিক পেছনে যে নিউ কমপ্লেক্স আছে, তারই সামনে দেখুন হাওড়া মেট্রো। জায়গা সামনে প্রচুর আছে, তো ভিড় সেরকম হলেও অসুবিধে হবে না। আমাদের এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, পাশাপাশি দুটো বন্দে ভারত দাঁড়িয়ে আছে, একটা রাউরকেলা যাবে, একটা পুরী যাবে। এই ডান দিকেরটা এটা হচ্ছে রাউরকেলার জন্য বন্দে ভারত, আর এই যে সামনে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পুরী যাবার জন্য বন্দে ভারত। বন্দে ভারতে চেপে গেছি, এবারে বাকি বন্দে ভারতের যাত্রা আপনাদেরকে দেখাবো। বন্দে ভারতের ট্রেন এতদিন পরেও কেমন চলছে দেখাবো, তার জন্যে আমাদের সাথে থাকুন, আমাদের পরের এপিসোডটা দেখতে থাকুন পুরো বন্দে ভারতের যাত্রা দেখার জন্য। ধন্যবাদ।